টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো তেমন একটা দেখা হচ্ছে না আমাদের। এর বড় রিজন হলো অবভিয়াসলি বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে নেই, এই জন্য দেখা হচ্ছে না একে তো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে আসলে যেই পরিস্থিতি চলতেছে, একে তো নির্বাচন গেল, এরপরে নির্বাচনের পরবর্তী সময়ে যেই ঘটনাগুলো হচ্ছে এগুলো দেখেই আসলে বের হতে পারছি না ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো কিভাবে দেখবো। তারপরেও ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো না দেখলেও কিছু তো খোঁজ খবর রাখি, হাইলাইটস দেখি, পারলে মাঝের মধ্যে একটু ম্যাচ দেখি। তো টি-20 ওয়ার্ল্ড কাপে গতকাল রাতে একটি দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা এই কারণে বলছি যে আসলে যেটা হবার কথা না সেটি হয়ে গেছে, এই জন্য আমি দুর্ঘটনা বলছি। ভারত এবং সাউথ আফ্রিকা সুপার 8-এর ম্যাচ খেলতে নেমেছে, প্রথম ম্যাচ তাদের। তো সেখানে সাউথ আফ্রিকা ৭৭ রানে ভারতকে হারিয়ে দিয়েছে। মানে বিশ্বাস করা যায় যে ভারতের মতো একটি দলকে সাউথ আফ্রিকা ৭৭ রানে হারাবে। যদিও দুই দলই স্ট্রং, মানে দুই দলেরই অ্যাবিলিটি আছে জেতার, তবে ৭৭ রানের একটি গ্যাপ, মানে এত বড় একটি জয় সাউথ আফ্রিকা তুলে নেবে এইটা আসলে আশা করা যায় না বর্তমানে ভারতের টি-20 ফরম্যাটে যেই ফর্ম রয়েছে সেই হিসাবে। তাছাড়া ভারত আসলে এটা বিশ্বাস করতে পারতেছে না যে তারা হেরে গেছে। এর কারণ হচ্ছে ভারত সাউথ আফ্রিকাকে একটি সফট টার্গেট হিসেবে নিয়েছিল। যদিও ভারত জানতো যে সাউথ আফ্রিকা জিততে পারে, বাট তারপরও তারা একটা সফট টার্গেট নিয়েছে। মানে থাকে না যে টেনশনের কিছু নাই, আমরা সহজভাবেই তাদেরকে হারিয়ে দিতে পারবো, এইরকম একটি চিন্তা ভাবনা তাদের ছিল। কিন্তু তাদের সেই চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়েছে সাউথ আফ্রিকা। প্রথমে সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে এবং নেমেই 12 রানে 2 উইকেট নাই হয়ে যায়। মানে যেটা ভারত চেয়েছিল সেটাই কিন্তু হচ্ছিল। প্রথমে আউট হয়ে যায় ডিকক, তারপরে মাকরাম, দুজনে আউট হয়ে যায়, দুজনেই তেমন কিছু করতে পারেনি। পরবর্তীতে ক্রিজে আসেন ডেভিড মিলার, এরপরে ব্রেভস। এই দুজনে আস্তে আস্তে করে ভয়ঙ্কর হওয়া শুরু করে 90 থেকে 95 রানের একটি জুটি গড়ে ফেলে, যেখানে মারমুখী ভঙ্গিতে তারা এই রানগুলো করে। মানে 12 রান থেকে একবারে সরাসরি 110 থেকে 12 রানের মতো তারা এই জুটিতে যোগ করে। মানে 12 রানে 2 উইকেট পড়ার পর এরপরে পরবর্তী উইকেট গিয়ে পড়ে প্রায় 110 থেকে 15 রানের মধ্যে। এই যে লম্বা একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে ইচ্ছা মতো পিটিয়েছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা ইন্ডিয়ার বোলারদেরকে, বিশেষ করে বরুণ ধাওয়ানকে। যেই বরুণ ধাওয়ান বল করতে এসেই উইকেট নিয়ে নেয়, তার বল কেউ পিটাতে পারে না, বুঝে না। বলতে গেলে ইন্ডিয়ার মধ্যে এখন টপে রয়েছে বরুণ ধাওয়ান, তাকে ইচ্ছা মতো পিটায়। মানে 2 ওভারে 28 থেকে 30 রানের মতো দিয়ে দেয় বরুণ ধাওয়ান। শুধু বরুণ ধাওয়ানই না, হার্দিক পান্ডিয়া, তারপর শিবম দুবে, মানে যারা যারা বল করতে এসেছে সবাইকেই মেরেছে কম বেশি। তো এরপরে মিলার এবং ব্রেভস দুজনেই পড়ে যায়। পরে স্টাফস আসে, আয়শা সেও মোটামুটি মারমুখী ভঙ্গিতে খেলে। পরবর্তীতে আর কি একে একে উইকেট পড়তে থাকে, রানও সামনের দিকে এগোতে থাকে। পরবর্তীতে প্রায় 188 রানের মতো একটি টার্গেট ভারতের সামনে তুলে ধরে সাউথ আফ্রিকা, যেটা একটি গুড টার্গেট, আমি বলবো ওয়েল টার্গেট। পরবর্তীতে যখন ইন্ডিয়া ব্যাট করতে আসে, ভেবেছিলাম হয়তো খুব সহজে না হলেও এই যেই রান তারা এখানে সেট করেছে এই রান বিট করতে পারবে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার মাঠে খেলা হচ্ছে, ইন্ডিয়ার পরিবেশ, ইন্ডিয়ার দর্শক সব কিছু ইন্ডিয়ার অনুকূলে। তো এটা আসলে কোনো ঘটনা না ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়ার যেই টিম আছে এই টিম প্রায় 250 রানও করে ফেলায় টি-20-তে ভালো ভালো দলের সাথে। সো যখন খেলতে নামে একটা চিন্তা ছিল যে অভিষেক শর্মা, তিনি এর আগে 3টি ম্যাচেই আর কি 0 রান করেছিলেন, খাতা খুলতে পারেননি। তো আজকের ম্যাচে হয়তো কিছু একটা তিনি করবেন। সাথে ঈশান কিষান রয়েছে, দুজনেই ওপেনিংয়ে নামেন। কিন্তু প্রথম 0 রানেই ঈশান কিষান তিনি তার উইকেট দিয়ে চলে যান। এরপরে অভিষেক শর্মা, তিনি মনে হয় এই গতকালকের ম্যাচে অর্থাৎ 4র্থ নাম্বার ম্যাচে এসে 15 রান করে তিনিও আউট হয়ে যান। এরপরে সূর্যা কুমার, তিনিও মনে হয় 17-18 রানের মতো করেন, তিনিও আউট হয়ে যান। এরপরে একে একে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, যারা তিলক বার্মা, যারাই আসতেছেন ছোট ছোট কিছু স্কোর করে তারা সবাই একে একে আউট হয়ে ফিরে যাচ্ছেন। তবে শিবম দুবে তিনি মনে হয় 40 রানের মতো করেছিলেন একা, বাদবাকি সবাই আর কি টুকটাক রান করে আউট হয়ে যান। ইন্ডিয়ার স্কোর গিয়ে থেমে যায় 111 রানে। চিন্তা করেন যে ইন্ডিয়া মোটামুটি একেবারে না খেললেও তাদের রান 80 থেকে 90 চলে যায় টি-20-তে,
কিন্তু গতকালকের ম্যাচে সাউথ আফ্রিকা এতটাই এক্সট্রাঅর্ডিনারি খেলা প্রদর্শন করেছে যে ইন্ডিয়াকে মাত্র 111 রানে প্যাকেট করে দিয়েছে। এখন এই যে 111 রানে প্যাকেট হয়ে গেছে, এই বিষয়টা মানতে পারছে না ইন্ডিয়ার ভক্তরা। এখন প্রশ্ন উঠেছে যে ভারতের অবস্থাও কি পাকিস্তানের মতো হবে কিনা, মানে সুপার 8-এই তারা বিদায় নেবে কিনা, এমন সিচুয়েশন আছে কিনা ভারতের সামনে। এটা আসলে আমি বলছি না, এটা ভারতের যেই সাংবাদিক রয়েছে বা ক্রিকেট নিয়ে যারা সমালোচনা করে তারাই বলছে। তো সামনে যেই ভারতের ম্যাচগুলো আছে সুপার 8-এ, টোটাল 3টি করে ম্যাচ খেলবে দলগুলো, এর মধ্যে মিনিমাম 2টা ম্যাচে জিততেই হবে। তো প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার সাথে হেরেছে, দ্বিতীয় ম্যাচ রয়েছে জিম্বাবুয়ের সাথে, তৃতীয় ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো পরবর্তীতে যে ম্যাচ 2টা রয়েছে একেবারেই অনায়াসে ভারত জিতে যাবে, পরিসংখ্যান এটাই বলে। তবে বর্তমানে যে অবস্থা, ওয়েস্ট ইন্ডিজ তারাও খুব ভালো ফর্মে আছে এবং জিম্বাবুয়ে তারাও খুব ভালো ফর্মে রয়েছে। জিম্বাবুয়ে তাদের গ্রুপে টপ করে সুপার 8 এসেছে। ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে এবং গ্রুপ পর্বে আরও যে ম্যাচ খেলেছে তা তো তারা জিতেছে। তবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে গ্রুপ টপ করে সুপার 8-এ আসা একটি দল, তাদেরকে একেবারে হালকাভাবে নিলে হবে না। এরপরে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো ফর্মে আছে, তারাও খুব ভালো ফর্ম করে তারা সুপার 8 এসেছে। ইন্ডিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের ডু এবং ডাই ম্যাচ হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। যত বড় স্কোর হোক তারা অনায়াসে ক্রস করতে পারে, আবার দেখা যায় ছোট স্কোরও তারা ক্রস করতে পারে না, হতে পারে। বাট মানে ওই যে নির্ভরশীল যে হওয়া যাবে যে হ্যাঁ আমরা ওদের সাথে জিতেই যাব, এটা হবে না। তো জিম্বাবুয়ে অথবা ওয়েস্ট ইন্ডিজের সাথে যে কোনো একটি দলের সাথে যদি ভারত হেরে যায় তাহলে ভারতের বিদায় কনফার্ম। তো এই জন্যই আসলে এই আলোচনাটা আসছে যে ভারতের অবস্থা কি পাকিস্তানের মতো হবে কিনা, মানে ধুকে ধুকে তারা বাদ হয়ে যাবে কিনা। তো পরিসংখ্যান তো বলছে যে হয়তো ভারত এই 2টি ম্যাচে জিতে যাবে অনায়াসে, তবে যে কোনো একটি ম্যাচে যদি ফেসে যায় তাহলে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে যাবে ভারত।